আজকের ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করছি ক্লাস নম্বর হচ্ছে 46। আজকে ক্লাসের নম্বর 46। আজকে আমরা শিখব হ্যাভ ভার্বের সঙ্গে ডু ভার্বের কী করে ব্যবহার করা হয়। এটা আমরা লিখছি ইউজ অফ ডু ভার্ব ইন হ্যাভ ভার্বস, অর্থাৎ বি ভার্বের যেমন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারে ব্যবহার করেছি বি ভার্বের সঙ্গে নিয়ে, তেমনি হ্যাভ ভার্বের মধ্যেও আমরা ডু ভার্বকে ব্যবহার করতে পারি। তো এই হ্যাভ ভার্বকে ডু ভার্বের যখন আমরা হ্যাভ ভার্বে ডু ভার্ব ব্যবহার করছি তখন আমরা খেয়াল করব এই ডু ভার্ব কিন্তু হ্যাভ ভার্বের যে সাধারণ যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকে, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অর্থাৎ হ্যাবাচকে যেটা হয় সেখানে আমরা ডু ভার্ব ব্যবহার করি না, অর্থাৎ ডু ভার্বের ব্যবহার তত ভালো হয় না। এই ডু ভার্ব দিয়ে যে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ অর্থাৎ নাবোধক এই বাক্যগুলো যদি আমরা করি, এটা আরেকটু সাধারণ হ্যাভ ভার্বের থেকে এগুলো আরেকটু বেশি ভালো লাগবে। সেই জন্য আমরা কিভাবে হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্ব ব্যবহার করা হয় আজকে সেটা আমরা শিখছি বা শিখব। তো আমরা আজকে করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তো এই প্রশ্নবোধক বাক্যের গঠন অর্থাৎ হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বকে কীভাবে নিয়ে এসে বাক্যটা গঠন করব সেটার নিয়মটা আমরা আগে লিখে নিচ্ছি। গঠনে হ্যাভ ভার্বের কোনো বাংলা বাক্যে ডু ভার্বের ব্যবহার করতে হলে, এটা আমরা আগে লিখে নিচ্ছি। আবার বলছি, হ্যাভ ভার্বের কোনো বাংলা বাক্যে ডু ভার্বের ব্যবহার করতে হলে এই নিয়মগুলো আমরা যেগুলো পাচ্ছি রোমান ওয়ান 1 নম্বরে রোমান 1-এ লিখছি, প্রথমে হ্যাভ ভার্বের টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু ভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ আমরা তো এটা হ্যাভ ভার্বের মধ্যে করছি, তাই হ্যাভ ভার্বের যে টেন্স হবে এবং সেই যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট অনুসারে ডু ভার্বের রূপ, অর্থাৎ ডু ভার্বেরও রূপ আছে। ডু ভার্বের যেমন ডু, ডিড, প্রেজেন্ট টেন্সে ডু থাকে আর পাস্ট টেন্সে ডিড থাকে। প্রেজেন্ট টেন্সে আবার সাবজেক্ট যদি S5 হয় তাহলে ডু এর সঙ্গে ইএস যোগ করতে হয়। সেই জন্য বলা হয়েছে যে ডু ভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ তাহলে প্রথমে 1 নম্বর নিয়ম হচ্ছে যে প্রথমে হ্যাভ ভার্বের টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু ভার্বের রূপটি বসাতে হবে। এখানে হ্যাভ ভার্ব আগে বসাতে পারবো না, প্রথমে ডু ভার্বের রূপ বসাতে হবে। 2 নম্বর, এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। অর্থাৎ ডু ভার্বের রূপ বসানো হয়ে গেলে তারপরে সাবজেক্ট পার্ট যেটা আমরা ভেঙে সাবজেক্ট পার্ট যেটা পাবো সেটা বসাবো। রোমান 3 নম্বর, তারপর হ্যাভ বসাতে হবে। অর্থাৎ এই যে হ্যাভ ভার্বের যে এই হ্যাভ যখন আমরা বাক্যের মধ্যে ডু ভার্ব ব্যবহার করব তখন ডুটা সহকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হবে আর হ্যাভটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। সেই জন্যে সব জায়গাতে সেটা প্রেজেন্ট টেন্সই হোক আর পাস্ট টেন্সই হোক ও হ্যাভই বসবে, তাই এটা হ্যাভ এই ভার্বটা বসাতে হবে। 4 নম্বর, শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এই 4টে নিয়ম অনুযায়ী আমরা হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের ব্যবহার আমরা শিখতে পারবো। তো নিয়মটা আরেকবার বলছি, নিয়মটা লিখে নিতে হবে সবাইকে। তাহলে রোমান 1-এ 1 নম্বর হচ্ছে প্রথমে হ্যাভ ভার্বের টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু ভার্বের রূপটি বসাতে হবে। ডু ভার্বের যে রূপটা হবে, প্রেজেন্ট টেন্সে একরকম হবে, পাস্ট টেন্সে একরকম হবে। প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ হয় আর পাস্ট টেন্সে ডিড হয়, সেই হিসাবে রূপ বলা হয়েছে ডু ভার্বের রূপ। আচ্ছা, এরপর 2 নম্বর নিয়ম হচ্ছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তার মানে ডু ভার্বের রূপ বসানো হয়ে গেলে আমাদের সাবজেক্ট পার্টটি বসাবো। তারপর 3 নম্বর আসছে হ্যাভ ভার্বটি বসাতে হবে। অর্থাৎ হ্যাভ ভার্ব এটা সবসময় হ্যাভই বসবে। আর 4 নম্বর শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এই 4টে নিয়ম, এটা ভালো করে বারবার প্র্যাকটিস করে বুঝে নেবে, মনে রাখতে হবে। এবার আমরা উদাহরণে যাচ্ছি, কয়েকটা উদাহরণ করে নিয়ে এই প্র্যাকটিস করে বোঝাতে পারবো। তাহলে উদাহরণ 1 নম্বর, তাহলে উদাহরণ 1 নম্বরে বাংলা বাক্যটা হচ্ছে শিশুটির কি একটি নতুন বই আছে। তো এটা ভেঙে নিচ্ছি। তাহলে শিশুটা একজন, তাহলে সাবজেক্ট 5, কি এটা ইন্টারোগেটিভ, একটি নতুন বই এটা অবজেক্ট 1, আছে এটা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা
এই বাংলা বাক্যটা ট্রান্সলেশন করে নিই। প্রথমে যে নিয়মটা আছে, প্রথমে নিয়ে হচ্ছে ভার্বের টেন্স ও সাবজেক্ট অনুসারে। তাহলে এটা সাবভার্বের টেন্স আছে হ্যাভ প্রেজেন্টে অর্থাৎ এটা। তাহলে এবারে ডু ভার্বের প্রেজেন্টের রূপ হচ্ছে ডু এবং ডাজ, কিন্তু সাবজেক্ট S5 জন্যে ডু না হয়ে তার সঙ্গে ইয়েস যোগ করতে হলো, তাই ডাজ। তাই প্রথমে এই যে ডু ভার্বের রূপটি বসাতে হবে, তাই সেই ডু ভার্বের রূপ ডু S5 বলে ইয়েস যোগ হলো। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন আমরা করেছি সেই অনুযায়ী। তো ডাজ হয়ে গেল। এবার 2 নম্বরে বলা হয়েছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট এখানে আছে শিশুটি, সাবজেক্ট 5, শিশুটি ইংরেজি আমরা লিখছি দ্য চাইল্ড। 3 নম্বরে বলা আছে তারপর হ্যাভ বসাতে হবে, তাহলে হ্যাভ ভার্বের এই হ্যাভ বসালাম। তারপর বলা আছে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এখানে অবজেক্ট 1 হচ্ছে একটি নতুন বই, আ নিউ বুক। তাহলে শিশুটির কি একটি নতুন বই আছে? এই বাক্যটার আমরা ডু ভার্ব যোগ করে হ্যাভ ভার্ব দিয়ে করলাম। ডাজ দ্য চাইল্ড হ্যাভ আ নিউ বুক? আরেকবার বলছি, ডাজ দ্য চাইল্ড হ্যাভ আ নিউ বুক? এবারে আসছি আমরা 2 নম্বর আর একটা উদাহরণে। 2 নম্বর উদাহরণের বাংলাটা আমরা লিখে নিচ্ছি। বাংলাটা হচ্ছে তোমাদের কি একটি বড় বাগান ছিল? তোমাদের কি একটি বড় বাগান ছিল? এই বাংলা বাক্যটা। তাহলে এটা আমরা এখন যদি ভাঙি, তাহলে তোমাদের পাচ্ছি সাবজেক্ট 4, কি এটা জিজ্ঞাসা তাই ইন্টারোগেটিভ, একটি বড় বাগান এটা একটি জিনিস অবজেক্ট 1, আর ছিল এটা পাস্টে বোঝাচ্ছে তাই হ্যাভ ভার্বের পাস্ট। তাহলে এটা আমরা প্রথমে হ্যাভ ভার্বের সাবজেক্ট ও টেন্স অনুসারে ডু ভার্বের রূপটি বসাচ্ছি। তাহলে এটা যেহেতু পাস্ট, তাই পাস্ট টেন্সে ডু ভার্বের রূপ হচ্ছে ডিড। তাই আমরা প্রথমে 1 নম্বর নিয়ম অনুযায়ী প্রথমে ডু ভার্বের রূপটি বসালাম, তাহলে ডিড হলো। তারপরে 2 নম্বরে আছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে S4 তোমাদের, অর্থাৎ ইউ। 3 নম্বরে আসছে তারপর হ্যাভ বসাতে হবে, তাহলে আমরা হ্যাভ ভার্বের হ্যাভ বসালাম। শেষে অবজেক্ট 1 2 3, তাহলে ওখানে অবজেক্ট 1 হচ্ছে একটি বড় বাগান আমরা লিখছি আ বিগ গ্রোভ। তাহলে তোমাদের কি একটি বড় বাগান ছিল? এটা আমরা ডু ভার্ব সহযোগে এই ট্রান্সলেশন করে পাচ্ছি, ডিড ইউ হ্যাভ আ বিগ গ্রোভ? ডিড ইউ হ্যাভ আ বিগ গ্রোভ? এবার আসছি আর একটা উদাহরণ 3 নম্বর উদাহরণের বাংলা বাক্যটা আমরা লিখছি, দরিদ্র ছেলেটির কি কোনো পয়সা ছিল? দরিদ্র ছেলেটির কি কোনো পয়সা ছিল? এটা আমরা ভেঙে নিলে পাচ্ছি দরিদ্র ছেলেটির সাবজেক্ট 5, কি জিজ্ঞাসা করা হলে ইন্টারোগেটিভ, কোনো পয়সা এটা অবজেক্ট 1, ছিল এটা হ্যাভ পাস্ট, ছিল পাস্টে। তো এটা আমরা যদি একইভাবে ট্রান্সলেশন করে নিচ্ছি, তাহলে প্রথমে হ্যাভ ভার্বের টেন্স ও সাবজেক্ট অনুসারে আমরা ডু ভার্বের রূপটা বসাবো। তা পাস্ট টেন্স বলে এর রূপ হচ্ছে ডিড, ডু এর পাস্ট টেন্সের রূপ হচ্ছে ডিড, তাহলে ডিড বসালাম। তারপরে এরপরে বলা আছে 2 নম্বরে যে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে দরিদ্র ছেলেটি, তাহলে দরিদ্র ছেলেটি ইংরেজি আমরা লিখছি দ্য পুওর বয়, POOR, পুওর বয়। 3 নম্বর আছে তারপর হ্যাভ বসাতে হবে, তাহলে আমরা হ্যাভ বসাচ্ছি। 4 নম্বরে হচ্ছে শেষে অবজেক্ট 1 2 3, তাহলে এখানে অবজেক্ট 1 হচ্ছে কোনো পয়সা, তাহলে কোনো পয়সা এনি মানি, তাহলে ইংরেজিটি হলো ডিড দ্য পুওর বয় হ্যাভ এনি মানি? তাহলে দরিদ্র ছেলেটির কি কোনো পয়সা ছিল? ডিড দ্য পুওর বয় হ্যাভ এনি মানি, MONEY, মানি। 3 নম্বর উদাহরণ হলো, এবার আমরা 4 নম্বর উদাহরণে আসছি। 4 নম্বর উদাহরণে বাংলাটা লিখছি, বাংলাটা হচ্ছে আমাদের কি একটি বড় বাড়ি আছে? তাহলে আমাদের এটা সাবজেক্ট টু, কি প্রশ্নবোধক,
তো এটা ইন্টারোগেটিভ। একটি বড় বাড়ি, এটা অবজেক্ট ওয়ান, একটা জিনিস বোঝাচ্ছে। আছে, এটা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের কি একটা বড় বাড়ি আছে, আমাদের সাবজেক্ট টু কে ইন্টারোগেটিভ, একটি বড় বাড়ি অবজেক্ট ওয়ান, আছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সের ডু ভার্বের রূপ হচ্ছে, যেহেতু সাবজেক্ট টু তাই ডুই বসবে। হ্যাভ ভার্বের রূপ, এই ডু ভার্বের রূপে ডু বসবে। তাহলে ডু বসলো প্রথমে, তারপরে রোমান টুতে আছে, এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে আমাদের, অর্থাৎ সাবজেক্ট টু, তাহলে উই। 3 নম্বর আছে, তারপর হ্যাভ বসাতে হবে, তারপরে হ্যাভ বসালাম হ্যাভ, তারপরে অবজেক্ট শেষে অবজেক্ট 1 2 3। তাহলে অবজেক্ট ওয়ান হচ্ছে একটি বড় বাড়ি, আ বিগ বিল্ডিং। তাহলে আমাদের কি একটি বড় বাড়ি আছে? ডু উই হ্যাভ আ বিগ বিল্ডিং? আবার বলছি, ডু উই হ্যাভ আ বিগ বিল্ডিং? BUILDING, বিল্ডিং। ডু উই হ্যাভ আ বিগ বিল্ডিং? তাহলে এটা 4 নম্বর উদাহরণটা আমরা বাংলা থেকে ইংরাজিটা করে নিলাম। এবার আসছি 5 নম্বরে একটা উদাহরণ। 5 নম্বর উদাহরণ বাংলাটা লিখি। বাংলাটা হচ্ছে, বিনির কি একটা ছোট ভাই আছে? তাহলে বিনির হচ্ছে সাবজেক্ট 5, কি প্রশ্নবোধক, তাই ইন্টারোগেটিভ। একটা ছোট ভাই, এটা অবজেক্ট ওয়ান। আছে, এটা হ্যাভ প্রেজেন্ট, মানে আছে বর্তমানে, তাই প্রেজেন্ট, হ্যাভ প্রেজেন্ট বলছি। তাহলে এখানে আমরা ডু ভার্বের রূপে আমরা ডু আর ডাজ পাই। যেহেতু বিনি S5, তাই ডাজ হলো। তারপরে বিনি সাবজেক্ট পার্ট বিনি বসানো হলো আমাদের। তারপরে 3 নম্বর আছে, তারপর হ্যাভ বসাতে হবে। তাহলে হ্যাভ বসালাম, শেষে অবজেক্ট 1 2 3। তো অবজেক্ট ওয়ান হচ্ছে একটা ছোট ভাই, আর লিটল ব্রাদার। তাহলে ডাজ বিনি S5 বললে প্রথমে ডু ভার্বের রূপ ডাজ হলো, তারপরে রোমান 2তে আছে সাবজেক্ট পার্ট বিনি, এবার রোমান 3তে আছে হ্যাভ ভার্ব বসাতে হবে হ্যাভ, তারপরে রোমান 4-এর শেষে আছে অবজেক্ট 1 2 3। তাহলে অবজেক্ট ওয়ান হচ্ছে একটি ছোট ভাই, আ লিটল ব্রাদার। তাহলে বিনির কি একটা ছোট ভাই আছে, এর ইংরাজিটা ডু ভার্ব দিয়ে আমরা লিখছি, ডাজ বিনি হ্যাভ আ লিটল ব্রাদার? আবার বলছি, ডাজ বিনি হ্যাভ আ লিটল ব্রাদার? তাহলে আমাদের 5 নম্বর উদাহরণটা হয়ে গেল। এরপরে আমরা আর একটা উদাহরণ লিখছি। 6, অপুর কি একটা পাঠশালা ছিল? অপুর কি একটা পাঠশালা ছিল? তাহলে অপুর, এটা সাবজেক্ট 5, আমরা ভাঙতে আগে থেকেই অভ্যস্ত হয়ে গেছি। অপুর হচ্ছে সাবজেক্ট 5, কি প্রশ্নবোধক, তাই ইন্টারোগেটিভ। একটা পাঠশালা, একটা জিনিস বোঝাচ্ছে, তাই অবজেক্ট ওয়ান। ছিল, এটা হ্যাভ পাস্ট, ছিল এটা হ্যাভ পাস্ট। তাহলে সাবজেক্ট 5 আর পাস্ট, তাহলে এখানে আমরা ডু ভার্বের রূপ পাবো ডিড। তাই প্রথমে ডিড বসালাম 1 নম্বর নিয়ম অনুসারে। 2 নম্বর নিয়মে বলা আছে সাবজেক্ট পার্টটা বসাতে হবে। সাবজেক্ট পার্ট এখানে হচ্ছে অপু, তাই অপু বসালাম APU, অপু। তারপরে 3 নম্বরে বলা আছে হ্যাভ বসাতে হবে, আচ্ছা হ্যাভ বসালাম। এবারে 4 নম্বর শেষে অবজেক্ট 1 2 3। তাহলে অবজেক্ট ওয়ান হচ্ছে একটা পাঠশালা, পাঠশালা। তাহলে অপুর কি একটা পাঠশালা ছিল? ডিড অপু হ্যাভ আ পাঠশালা? PATHSHALA, পাঠশালা। তাহলে ডিড অপু হ্যাভ আ পাঠশালা। দেখো এমনিতে আমরা যখন হ্যাভ ভার্ব করেছি, তখন আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্টে সাবজেক্ট 5 হলে কিন্তু হ্যাজ বসাতাম। হ্যাভ ভার্বের প্রেজেন্টে সাবজেক্ট 5 হলে কিন্তু হ্যাজ বসাতাম। কিন্তু এক্ষেত্রে যখনই আমরা ডিড এই ভার্বটা ব্যবহার করছি, এই ডিডটা সহকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, তখন হ্যাভ নিজে মেন ভার্ব হয়ে যাচ্ছে। তাই ওই জন্যে হ্যাভের তখন আর অন্য রূপগুলো আসবে না, তখন হ্যাভ নিজেই বসবে। তাই বলা হয়েছে যে হ্যাভ বসাতে হবে। এটা এভাবেই মনে রাখবে যে যখন হ্যাভ ভার্বের সঙ্গে
ডু ভার্ব আসবে তখন টেন্সের আলাদা আলাদা অনুসারে ডু ভার্বের পার্থক্যটা হবে, ডু ভার্বের রূপে পাল্টা হবে, কিন্তু হ্যাভই থাকবে। হ্যাভ ভার্ব তখন মেন ভার্ব হিসেবে কাজ করবে, তাই হ্যাভ বসবে সব জায়গাতে। আচ্ছা, তাহলে আমাদের 6 নম্বর উদাহরণটা ছিল অপুর কি একটা পাঠশালা ছিল। এটা আমাদের ট্রান্সলেশন লেখা হয়ে গেল, ডিড অপু হ্যাভ আ পাঠশালা। এবারে আসছি আরেকটা উদাহরণে, 7 নম্বর উদাহরণ, ছাত্রদের কি কোনো গ্রন্থাগার আছে? ছাত্রদের কি কোনো গ্রন্থাগার আছে? ছাত্রদের আমরা পাচ্ছি সাবজেক্ট 6, কি ইন্টারোগেটিভ, কোনো গ্রন্থাগার এটা অবজেক্ট 1, আছে এটা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স। আবার বলছি ছাত্রদের সাবজেক্ট 6, কি ইন্টারোগেটিভ, কোনো গ্রন্থাগার অবজেক্ট 1, আর আছে এটা হ্যাভ প্রেজেন্ট। তাহলে প্রথম নিয়মে যে বলা হয়েছে হ্যাভ ভার্বের টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ভার্বের রূপ বসাতে হবে। তাহলে এখানে টেন্স আছে প্রেজেন্টে এবং সাবজেক্ট আছে S6, তাহলে এখানে আমরা ডু ভার্ব বসাচ্ছি, ডি ও ডু এর ডু বসালাম। তারপরে 2 নম্বর বলা হয়েছে সাবজেক্ট পার্টটি বসাতে হবে, সাবজেক্ট পার্ট আছে ছাত্রদের, তাহলে দ্য স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। তারপরে 3 নম্বর বলা হয়েছে হ্যাভ বসাতে হবে, তাহলে আমরা এই হ্যাভ বসালাম। এবারে 4 নম্বর নিয়ম শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এখানে অবজেক্ট 1 হচ্ছে কোনো গ্রন্থাগার, লাইব্রেরি, তাহলে ছাত্রদের কি কোনো গ্রন্থাগার আছে, এটা আমরা ডু ভার্ব দিয়ে হ্যাভ ভার্বে ইংরেজি করলাম, ডু দ্য স্টুডেন্টস হ্যাভ আ লাইব্রেরি। একবার বলছি, ডু দ্য স্টুডেন্টস হ্যাভ আ লাইব্রেরি। তাহলে আমরা এই হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের ব্যবহারটা আমরা করলাম। এখানে আমরা 7টা উদাহরণ লিখতে পারলাম। তো এখানে 7টা উদাহরণের মধ্যে প্রেজেন্ট টেন্সও আছে আর পাস্ট টেন্সও আছে। তবে এই হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের ব্যবহার ফিউচারের ক্ষেত্রে লাগে না, কারণ ফিউচারের ওখানে আলাদা একটা রয়েছে শ্যাল এবং উইল, ওরা সহকারী হিসাবে কাজ করে, সেই জন্যে ফিউচারের ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের ডু ভার্ব ব্যবহার করতে পারবো না। এই হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্ব ব্যবহার হবে প্রেজেন্ট টেন্সের এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে, তাও যেটা অ্যাফার্মেটিভ যেটা সেখানে আসবে না, সেটা আমরা পাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই 3টে সেন্টেন্স, 3 রকমের, এই 3 রকমের সেন্টেন্সের মধ্যে আমরা হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের ব্যবহারটা আনতে পারবো, এটা খেয়াল রাখবে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।